আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমাদের মানে কতজন স্টুডেন্টস করছে, কতজন? স্টুডেন্টরা জয়েন করছে, আবার লিভ করছে স্যার। তবে শুরু করছি। হ্যাঁ, শুরু করে দাও। গুড ইভিনিং টু অল। প্রতি বছরের ন্যায় এই বছরেও ভট্টর কলেজ দাঁতনের ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স এবং স্বশাসিত ভট্টর কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, সেন্ট্রাল লাইব্রেরি এবং জাতীয় সেবা প্রকল্পের 4টি ইউনিটের সহযোগিতায় আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় 5 জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস পালনের উদ্দেশ্য হলো পরিবেশ রক্ষা সম্পর্কে ছাত্রছাত্রী ও সিম্পল মানুষ যারা আছেন তাদেরকে আমরা যাতে সচেতন করতে পারি, সজাগ করতে পারি। প্রকৃতি ছাড়া মানুষের জীবন সম্ভব নয়। এমতো অবস্থায় গাছপালা, বন, নদী, পাহাড় এই সমস্ত জিনিসের গুরুত্ব সম্পর্কে মানুষের জীবন জানা অপরিসীম। তাই প্রকৃতিকে রক্ষার উদ্দেশ্যে 1974 সাল থেকে 5ই জুন এই দিনটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। আজ যেহেতু আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর পীযূষ কান্তি খাটুয়া স্যার নেই একটা বিশেষ কারণে, তাই ভট্টর কলেজের সিনিয়র মোস্ট অধ্যাপক, ফিলোসফি বিভাগের অধ্যাপক অমল চট্টোপাধ্যায় স্যারকে আজকে প্রোগ্রামের সভাপতি হিসাবে ঘোষণা করছি। এছাড়াও আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের মূল বক্তা প্রফেসর নন্দগোপাল সাহু, এফআরএসসি, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ডিএসবি ক্যাম্পাস, কুমায়ুন ইউনিভার্সিটি। ওয়েলকাম স্যার। প্রোগ্রামের শুরুতে আমি প্রেসিডেন্সিয়াল ভাষণের জন্য অধ্যাপক অমল চট্টোপাধ্যায় স্যারকে বলবো। স্যার প্লিজ স্টার্ট। ধন্যবাদ শুভঙ্কর বাবু। প্রতি বছরই আমরা এই দিনটাতে সায়েন্স বিভাগের অর্গানাইজেশনের সঙ্গে এবারে আইকিউএসি তো আছেই, আবার আমাদের সেন্ট্রাল লাইব্রেরি এবং এনএসএস ইউনিটগুলো সহযোগিতায় এই ধরনের একটা অনুষ্ঠান, যেটা অনুষ্ঠান বলবো না, শুধুমাত্র সেলিব্রেশন এটা নয়, এটা অবজারভেশন, সচেতনতামূলক একটা প্রোগ্রাম। এই প্রোগ্রাম করার জন্য আমাদের কলেজের পক্ষ থেকে সায়েন্স বিভাগ এবং তার সাথে সাথে অর্গানাইজিং কমিটির সকলকেই, সায়েন্স বিভাগ, আইকিউএসির কোঅর্ডিনেটর এবং এনএসএস ইউনিট, সেন্ট্রাল লাইব্রেরি লাইব্রেরিয়ান, অর্গানাইজিং কমিটির কনভেনার কীর্তিরঞ্জন সাহু, আলাউদ্দিন দফাদার ম্যাথমেটিক্সের জয়েন্ট কনভেনার, শুভঙ্কর তো বললামই, হেড অফ দ্য ডিপার্টমেন্ট কেমিস্ট্রি এবং আইকিউএসির কোঅর্ডিনেটর জয়েন্ট কনভেনার, অমিত কুমার দাস লাইব্রেরিয়ান জয়েন্ট কনভেনার এবং পূর্ণ জানা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এনএসএস অ্যাডভাইজারি কমিটির সেক্রেটারি জয়েন্ট কনভেনার। এছাড়া আমাদের বিভিন্ন টিচাররা আছেন অর্গানাইজিং কমিটিতে, যারা অক্লান্ত পরিশ্রম করে ছেলে মেয়েদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল এই প্রোগ্রামটাকে সফল করার জন্য। কিছুটা হলেও তো তারা এসেছে এবং এদের মাধ্যমে এই বার্তাগুলো ছড়িয়ে যাবে এই বিশ্বাস আমাদের আছে। এখানে এসছেন আমাদের সম্মানীয় মূল বক্তা প্রফেসর নন্দগোপাল সাহু মহোদয়। উনি আমাদের কলেজে এদের ডাকে সাড়া দিয়েছেন, তার জন্য আমি শুধু ধন্যবাদ দিয়ে ওনাকে আমি ছোট করতে চাই না, আমি কৃতজ্ঞতা জানাতে চাই। এবং আমরা ভবিষ্যতেও ওনার এইরকমই সহযোগিতা, উপস্থিতি এবং যদি কখনো সম্ভব হয় আমাদের ফিজিক্যাল মোডে, কোনো অফলাইন মোডের প্রোগ্রামে উনি আসলে আমরা আরও বেশি এনরিচড হব এবং ওনার সাথে আমাদের সরাসরি একটা কলেজের রিলেশনও তৈরি হয়ে যাবে। যাই হোক,
পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করতে বসেছি এখানে। বিশ্ব পরিবেশ দিবস ইতিহাসটা খুব বেশি দিনের নয়, এটা 5 জুন 1974 থেকে পালিত হচ্ছে, মানে খুব বেশি দিনের নয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে কেন এই 75 সাল থেকে এই চিন্তা ভাবনা, এই পরিকল্পনা শুরু হলো। পরিবেশ কি, বিশ্ব পরিবেশ দিবস কেন পালন করা হচ্ছে, এগুলো একটা প্রাসঙ্গিক প্রশ্ন এসে যায়। আমি টেকনিক্যালি ঢোকার কোনো রাইট নেই, অধিকার আমার নেই, যোগ্যতাও নেই, কারণ এই ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে, আবর্জনা সংরক্ষণ, কিভাবে আমরা এটাকে রিসাইকেল করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে স্যার বলবেন বিস্তারিত, তার মেকানিক্যাল বা কেমিক্যাল এসব বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে বলবেন, আমরা শুনবো, সচেতন হব এবং আমাদের অন্য মানুষদের সচেতন করার চেষ্টা করব। আমি শুধুমাত্র এর একটা প্রয়োজনীয়তা, পরিবেশ বলতে আমরা শুধু তো বুঝি যে জল, বাতাস, অন্তরিক্ষ, নদী, নালা, পাহাড়, পর্বত, পশু পক্ষী, এই সমস্ত জীব এবং অজীবের একটা সামগ্রিক ভারসাম্য। এই ভারসাম্য যখন ব্যাহত হয়ে যায়, ইকোলজিটা যখন ব্যাহত হয়ে যায়, তখনই আমাদের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, তখনই তাকে আবার রক্ষা করার জন্য আমরা দায়িত্বশীল হই। কিন্তু এই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে কেন, এটা তো আমাদের কাছে একটা বড় প্রশ্ন। তারপর তো তাকে সারানোর ব্যাপার নিয়ে আমরা ভাববো। আমাদের কিন্তু ভারতীয় সংস্কৃতি, আমাদের যে ভারতীয় কৃষ্টি বা ভারতীয় যে মূল্যবোধ, সেখানে কিন্তু পরিবেশকে যথেষ্ট রেসপেক্ট দেওয়া হয়েছে। আমরা অনেকেই এখানে অবগত, জানি আমরা যে শান্তি মন্ত্রে বা ঋগ্বেদে সেখানে কোথাও বলা নেই যে মানুষের শান্তি হোক, সেখানে বলা হয়েছে অপশান্তি, তেজস শান্তি, অন্তরিক্ষ শান্তি। অর্থাৎ আমাদের যে 5টা উপাদান আছে, ক্ষিতিয়ব, তেজ, মরুত, বোম, এই সমস্ত উপাদানগুলো, ফিজিক্যাল এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলোরই শান্তির কথা বলা হয়েছে। তারা যদি জল, বায়ু ইত্যাদি জিনিসগুলো যদি, উপাদানগুলো যদি ঠিক ঠিক থাকে, তাহলে অ্যাকচুয়ালি আমরা মানুষ শান্তিতেই থাকবো। আমাদের ঋগ্বেদে তো এরকম কথা বলা আছে, অথর্ববেদে আমি পড়ছিলাম পুরুষ সূক্তে আছে, ঠিক শ্লোকটা আমার মনে নেই, কিন্তু এরকম বলা আছে যে বৃক্ষটি ছেদন করা হলো সেটি পুনর্জাত হোক, সেটা আবার যেন জন্মায়। অর্থাৎ কতটা রেসপেক্ট দেওয়া আছে, মানুষ তার প্রয়োজনে পরিবেশকে কাজে লাগাতে পারে, পরিবেশকে ব্যবহার করতে পারে, কিন্তু তাকে রক্ষা করার একটা প্রবণতা, একটা রেসপেক্ট আমাদের কালচারের মধ্যে, আমাদের মূল্যবোধের মধ্যে ছিল। কিন্তু যখন আমরা ওয়েস্টার্নে যাই, আমরা পাশ্চাত্যের যে কালচারে যাই, তখন আবার উল্টো দেখছি। সেখানে বিশেষ করে 8ম শতাব্দীতে হবস ওল্ড টেস্টামেন্টকে ব্যাখ্যা করে বলছে যে মানুষের প্রধান এবং মহান কর্তব্য হচ্ছে পরিবেশকে, প্রকৃতিকে মানুষের দাসত্বে পরিণত করা। এবং আমার মনে হয় এইরকম একটা দাম্ভিকতা, এরকম একটা অহংকার, তারই রিভেঞ্জ হিসেবে প্রকৃতি তার ইকোলজিকে নষ্ট হয়ে গেছে, এবং তার ফলে এই যে বিশ্ব উষ্ণায়ন, সুনামি, তারপরে ভূমিকম্প হচ্ছে ফ্রিকুয়েন্টলি, ঝড় বৃষ্টি, খরা, বন্যা, এই সমস্ত প্রকৃতির যে নিয়মগুলো সেগুলো লঙ্ঘিত হচ্ছে, এবং তার মধ্যে ডিসব্যালেন্স একটা আকার আমরা দেখতে পাচ্ছি। এইরকম পরিস্থিতিতে আমাদের কি করণীয়? এখানে আমার মনে হয় পরিবেশ বা প্রকৃতি নিজে কখনো নিজেকে দূষিত করে না বা নিজেকে ধ্বংস করে না। মানুষ যখন তাকে অপব্যবহার করে তখন তার ধ্বংস হয়, তখন সে দূষিত হয়। গঙ্গা নদী কখনো তার উৎসস্থল থেকে সে দূষণ হয়নি, যত লোকালয়ে সে এসেছে তত সে দূষিত হয়ে পড়েছে। এরকম নেচার, আমাদের এই রেসপেক্টটা আমাদের দরকার। আমি একটা উপাখ্যান বলি, পৌরাণিক উপাখ্যান, সেখানে বলছে যে একজন খুব তৃষ্ণার্ত ব্যক্তি, খুব মরুভূমিতে তৃষ্ণার্ত হয়ে পড়েছে। সে তখন কোথায় জল পাবে খুঁজে বেড়াচ্ছে, হঠাৎ দেখছে অনেক দূরে এক সাধু সেখানে তপস্যা করছেন। সেই সাধুর কাছে সে যে লুটিয়ে পড়লো যে আমাকে একটু জল দিন, আমি খুব তৃষ্ণার্ত। সাধু তখন তাকে দূরে একটা গাছ দেখিয়ে বলছে, তুমি ওই গাছের একটা পাতা চিবিয়ে খাও, তোমার তৃষ্ণা দূর হয়ে যাবে। তখন সে ছুটে গিয়ে ওই গাছ থেকে পাতা ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছে। তখন সাধু বলছে, আরে তুমি করছো কি?
বলছে আপনি যে বললেন আমাকে ওই গাছ থেকে একটা পাতা চিপিয়ে খেলে আমার তৃষ্ণা নিবারণ হবে, বলছে তুমি আগে ওই গাছের কাছে ভিক্ষা চাও যে আমি তৃষ্ণার্ত, আমাকে একটা পাতা দাও, আমার তৃষ্ণা নিবারণ করার সুযোগ দাও, তুমি ওইভাবে কেন নিচ্ছ? অর্থাৎ এক কথায় প্রকৃতিকে তুমি ব্যবহার করো, তুমি পরিবেশকে ব্যবহার করো, কিন্তু তাকে রেসপেক্ট জানাও। যত রেসপেক্ট আমরা দেব ততই কিন্তু আমাদের ফিউচার আরো বেশি সেভ থাকবে। এই রেসপেক্ট নেচার সেভ ফিউচার, এইটা একমাত্র তার আমার মনে হয় মন্ত্র। যাই হোক না কেন, আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হবে এবং তার জন্য কি করতে হবে, আমাদের মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে। আমাদের মধ্যে যে ভোগবাদী প্রচন্ড একটা তৃষ্ণা, সেইখানে সংযম টেনে আনতে হবে। এগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্টর। কিন্তু যে বিষয়টা আলোচনা হবে, আমরা জনস্ফীতি, ব্যাপক জনস্ফীতি তৈরি হয়েছে। এই জনস্ফীতির ফলে যে পরিবেশ থেকে যে দূষণটা আসছে, যে আবর্জনা ওয়াস্ট তৈরি হচ্ছে, এইগুলোকে কিভাবে ম্যানেজ করা যাবে, এই ম্যানেজমেন্টটাই মূলত আজকের এই সেমিনারের আলোচনার বিষয়। আমরা এখান থেকে শুনবো, সমৃদ্ধ হব এবং আমাদের এই আলোচনাটা আমাদের পরবর্তী যে সমস্ত মানুষজন আসবে বা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে এটা আমরা পৌঁছে দেবো, তবেই আজকের অনুষ্ঠানের সাফল্য আসবে। আমি সেই সাফল্য কামনা করে স্যারকে আমার শ্রদ্ধা জানিয়ে, অন্যান্য সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ অমলদা। আমরা অমলবাবুর কাছ থেকে শুনলাম, খুব সুন্দরভাবে উনি বললেন যে আমরা কিভাবে পরিবেশ থেকে আমাদের উপকৃত যেমন আমরা হই, সেই রকমভাবে তারই একটা প্রতিদান আমরা সহজভাবে দিতে পারি, সেইটাকে নষ্ট না করে। তো উনি ওনার ফিলোসফিক্যাল ভিউ থেকে বললেন। আমি মানে বরাবরই ওনার মানে খুব সুন্দর বলেন অমলদা। তো আজকে উনি খুব সুন্দর বললেন, খুব ভালো লাগলো। আর একবার ধন্যবাদ জানিয়ে আমি আজকের প্রোগ্রামের পরবর্তী অংশ পরিচালনার জন্যে এই প্রোগ্রামের কনভেনার তথা ফিজিক্স বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর কৃতিরঞ্জন সাহু স্যারকে বলবো। স্যার, প্লিজ স্টার্ট ইউর সেশন। অডিওটা অন নেই কৃতিদা। আমাদের মাঝখানে আজকে যাকে পেয়েছি মূল বক্তা হিসাবে, প্রফেসর নন্দগোপাল সাহু। প্রথমে ওনার একটু পরিচিতি জানে না, সবাই জেনে নেওয়া ভালো। মানে কত বড় মাপের মানুষ, কাজের তরফ থেকে, কাজের দিক থেকে এবং মানুষ হিসাবে আমি ওনার খানিকটা পরিচিতি আমি করানোর চেষ্টা করছি। উনি পিএইচডি কমপ্লিট করেছেন খড়গপুর আইআইটি থেকে। তারপরে জার্নিগুলো পারছি, তার ওনার অ্যাচিভমেন্টগুলো আমি একটু আপনাদের সাথে তুলে ধরছি। ফুল স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। উনি বর্তমানে আছেন প্রফেসর অ্যান্ড ইনচার্জ প্রফেসর রাজেন্দ্র সিং ন্যানো সায়েন্স অ্যান্ড ন্যানো টেকনোলজি সেন্টার, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, পিএইচডি ক্যাম্পাস, কুমায়ুন ইউনিভার্সিটি, নৈনিতাল। এডুকেশন খড়গপুর আইআইটি থেকে পিএইচডি কমপ্লিট করেছেন, 2000 অ্যাওয়ার্ডে রয়েছেন 2004 সালে। ওনার অ্যাওয়ার্ড বা অনারারি বিষয়গুলো আমি তুলে ধরছি এবং এখানে সবচেয়ে আমরা এতদিন জেনে এসেছি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে সাধারণত কোনো ফিল্ম স্টার বা ওই ধরনের মানুষজনকে করা হয়, কিন্তু এখানে একজন গুণীজনকে
এবং একজন অধ্যাপক কে ব্র্যান্ড অ্যাম্বাসিডর নামে অ্যাওয়ার্ড করা হয়েছে। তার মধ্যে আমাদের সৌভাগ্য যাকে পেয়েছি উনি হচ্ছেন প্রফেসর নন্দগোপাল 2002-তে ব্র্যান্ড অ্যাম্বাসিডর স্বচ্ছ সার্বক্ষণ নৈনিতাল 2022 সালে অ্যাওয়ার্ড করা হয়েছিল। ডিডি পান্থ গবেষণা পুরস্কারের পেটেন্টের জন্য ডিডি পান্থ পুরস্কার দেওয়া হয়েছিল 2022 সালে হুমায়ুন ইউনিভার্সিটি থেকে। উন্নত মানের গবেষণা প্রবন্ধের জন্য নৈনিতাল ইউনিভার্সিটি থেকে 2022 সালে KS ভালদিয়া গবেষণা পুরস্কার সম্মানিত হয়েছিলেন। 2021 সালে শ্রেষ্ঠত্ব গবেষণায় শ্রেষ্ঠত্ব উত্তরাখণ্ড থেকে ওনাকে সম্মানিত করা হয়েছিল। চিফ গেস্ট হিসাবে কুরুক্ষেত্র ইউনিভার্সিটিতে জাতির জন্য 1 সপ্তাহ সবুজ ক্যাম্পাস সবুজ বাড়ি এর উপর যে অমৃত কা আজাদি কা অমৃত মহোৎসব হয়েছিল, তাতে প্রধান অতিথি হিসাবে উনি ছিলেন। রয়্যাল সোসাইটি ফেলো হিসাবে 2020 সাল থেকে উনি রয়্যাল সোসাইটি ফেলো হিসাবে উনি স্বীকৃতি পেয়েছেন। 2% আমাদের ওয়ার্ল্ড বিশ্বব্যাপী 2% বিজ্ঞানী শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে 2020 সালে ওনাকে সম্মানিত করা হয়েছে পলিমার ন্যানো সায়েন্সের উপর বিশেষভাবে কাজ করার জন্য। 2019 সালে উত্তরাখণ্ড রত্ন পুরস্কার সম্মানিত হয়েছেন উনি। আবার 2019-20 সালে ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে বেন্থন সায়েন্স পাবলিশার্স থেকে ওনাকে সম্মানিত করা হয়েছে। ভারত সরকারের রাসায়নিক পেট্রোকেমিক্যাল বিভাগ, রসায়ন বিভাগ এবং সার মন্ত্রণালয় থেকে 8ম জাতীয় পুরস্কার 2018 সালে ওনাকে সম্মানিত করা হয়েছে। সেরা গবেষণার জন্য 2017 সালে উত্তরাখণ্ড গভর্নর পুরস্কার সম্মানিত করা হয়েছে ওনাকে। বেস্ট ফেলোশিপ এটা ইউকে থেকে করা হয়। ভারত সরকার এবং ইন্দো মার্কিন বিজ্ঞান প্রযুক্তি ফোরাম থেকে 2014 সালে ওনাকে সম্মানিত করা হয়েছে। লি কুয়ান ইউ ফেলোশিপ 2008 সালে সিঙ্গাপুরের যেটা সম্পূর্ণ মর্যাদাপূর্ণ ফেলোশিপ, তাতেই ওনাকে সম্মানিত হয়েছে। তাছাড়াও উনি চিফ এডিটর হিসাবে জার্নাল অফ অ্যাডভান্স ইন মেডিসিন সায়েন্স 2018 থেকে 19 সাল পর্যন্ত উনি পদটি অলঙ্কৃত করেছেন। প্রায় 9টি ইন্টারন্যাশনাল জার্নালের এডিটোরিয়াল বোর্ডে আছেন। এছাড়াও রিভিউ করেছেন প্রায় 26টা জার্নালের রিভিউয়ার হিসাবে উনি নিযুক্ত আছেন। ওনার একাডেমিক পজিশন এখন কোন কোন জায়গায় আছেন সেই বিষয়গুলো আমরা একটু তুলে ধরছি সবার সামনে। এখন বর্তমানে আছেন 2016 থেকে বর্তমান আছেন প্রফেসর ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি ডিএসবি ক্যাম্পাস হুমায়ুন ইউনিভার্সিটি। 2013 থেকে 16 সালে অধ্যাপক হিসেবে ছিলেন হুমায়ুন ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট অধ্যাপক সহযোগী অধ্যাপক। সায়েন্টিস্ট 2012 থেকে 13 সাল পর্যন্ত উনি সিঙ্গাপুরে ইনস্টিটিউট অফ মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর বিজ্ঞানী হিসাবে নিযুক্ত ছিলেন। 2004 থেকে 11 সাল 8 থেকে 11 সাল শক্তি গবেষণা ইনস্টিটিউট নায়ানাং টেকনোলজি বিশ্ববিদ্যালয় সিঙ্গাপুরে উনি বিজ্ঞানী হিসাবে নিযুক্ত ছিলেন। LKY রিসার্চ ফেলো হিসাবে সম্মানিত করা হয়েছিল 2013 থেকে ফেলোশিপ 2013 থেকে 2016 সাল। এটা এটা দেওয়া হয়েছিল ইঞ্জিনিয়ারিং স্কুল অফ মেকানিক্যাল অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং
নায়ানাং টেকনোলজি বিশ্ববিদ্যালয় সিঙ্গাপুর, এবং পোস্ট ডক্টরাল ফেলোশিপ উনি 2007 থেকে 8 নায়ানাং সিঙ্গাপুর ইউনিভার্সিটি থেকেই ওনাকে অ্যাওয়ার্ড করা হয়েছিল। 2006 থেকে 7 আমার পোস্ট ডক্টরাল ফেলোশিপ স্কুল অফ কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, নায়ানাং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, এবং 2005 থেকে 2006 সাল পর্যন্ত আর্টিফিশিয়াল মাসল রিসার্চ সেন্টার কনকুক ইউনিভার্সিটি সাউথ কোরিয়া থেকে ওনাকে ওখানে পয়সা হোল্ড করেছিলেন উনি। এবং ভিজিটিং অ্যাপয়েন্টমেন্ট হিসাবে, ভিজিটিং সায়েন্টিস্ট হিসাবে উনি কোরিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দক্ষিণ কোরিয়ায় 2023 সাল ছিলেন। 2014 থেকে 15 সাল পর্যন্ত উনি ছিলেন IUSSTF ফেলো হিসাবে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র। 2013 সালে ভিজিটিং সায়েন্টিস্ট হিসাবে কোন বিশ্ববিদ্যালয়, সিউল দক্ষিণ কোরিয়ার। এবং ভিজিটিং সায়েন্টিস্ট হিসাবে 2022 থেকে 23 সাল পর্যন্ত ছিলেন নায়ানাং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর। 2009 সালে পরিদর্শক বিজ্ঞানী হিসাবে উনি প্রি ইউনিভার্সিটি অফ বার্লিন, জার্মানি, এবং উনি বিখ্যাত বিজ্ঞানী প্রফেসর এইচ মুলারের সঙ্গে যুক্ত ছিলেন কাজের মধ্য দিয়ে। এবং 2004 জানুয়ারি থেকে মে 2004 রিসার্চ প্রফেশনাল গবেষণা হিসাবে ডালহৌসি বিশ্ববিদ্যালয়, কানাডা উনি যুক্ত ছিলেন। এবার মেম্বারশিপ, একটা আন্তর্জাতিক মেম্বারশিপ, জাতীয় মেম্বারশিপ হিসাবে মেটেরিয়াল সায়েন্স রিসার্চ সোসাইটি অফ ইন্ডিয়া, লাইন মেম্বার। হ্যালো, আগে প্লিজ না, আমাদের ছাত্রছাত্রীরা একটু জানুক, মানে আমাদের কাছে, আমাদের মিদনাপুর বাড়ি, হ্যাঁ, আমাদের ছাত্ররা ভীষণ তো ওরা ডিমোটিভেটেড, ওই ছাত্রছাত্রীদের কাছে এই বিষয়গুলো জানা খুব জরুরি আর কি। সোসাইটি ফর পলিমার সায়েন্স এর লাইভ মেম্বার 2023 সাল, এবং রয়্যাল সোসাইটি ফেলো 2020 সাল থেকে, এবং অ্যাসোসিয়েশন অফ ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল অ্যান্ড ফর্টনার সায়েন্স 2020 থেকে 2021, এবং কোরিয়ান ফাইবার সোসাইটি সাউথ কোরিয়া 2005 থেকে 2006, এবং রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি 2012 থেকে 13 সাল পর্যন্ত উনি মেম্বারশিপ ছিলেন। এবং উনি আর একটি বিষয় আমরা বলি, উনি যে কাজকর্মগুলো করেছেন তার একটা পরিচিতি আমাদের সাইটেশন দিয়েও বিচার করা হয়, ওটা বিশ্বব্যাপী করেন। সেখানে ওনার সাইটেশন হয়েছে 12,953, ভাবলেই অবাক লাগে আর কি। তার মধ্যে একটি 2010 সালে পাবলিশ হয়েছিল একটা গবেষণাপত্র, সেটা এই কয়েক বছরের মধ্যে 2093টি সাইটেশন হয়েছে। এটা আমাদের কাছে খুব গৌরবের। এখন তিনি যে বিষয়টা নিয়ে বলবেন, কঠিন বর্জ্যকে স্মার্ট ভবিষ্যৎ বহুমুখী ন্যানো মেটেরিয়ালসে রূপান্তরিত করা, আবর্জনা সংরক্ষণ একটা পদ্ধতি, এবং এই বিষয়ে উনি খুব সুন্দর করে বলবেন। এটা অনেকটা কমই বলা হলো, আরো তো আছে অনেক কিছু বলবো। প্রফেসর নন্দগোপাল সাহু মহাশয়কে আমাদের ছাত্রদের সামনে বিষয়টা তুলে ধরতে। Thank you, Dr. Kirti, for your introduction.
মানে এত ইন্টারাকশন দেওয়ার কোনো দরকারই ছিল না। এনিহাউ, and respected President Dr. Amal Chattopadhyay and other faculty members, Dr. Shubhankar Sardar and other faculty members, and thank you actually Dr. Kirti for your invitation. Janob ধন্যবাদ। যত অ্যাকচুয়ালি আপনি বলছিলেন যে আমাকে বাংলাতে বেশি করে বলতে, কিন্তু আমি জানি না, মানে যখন প্রেজেন্টেশন তো সব ইংলিশে থাকে, এনিহাউ আর টার্মগুলো তো ওই ইংলিশেই থেকে যায় না। আমি চেষ্টা করব যে যতটা পারি আমি বেঙ্গলিতে বলার। হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে যে আমি অ্যাটলিস্ট আমার বাড়ির কাছে, আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, আমার বাড়ির কাছাকাছি কলেজ, দাতন কলেজে লেকচার দেওয়ার জন্য অনেক জায়গায় লেকচার দিয়েছি, কিন্তু বাড়ির কাছাকাছি কলেজে লেকচার দেওয়ার ফিলিংস টোটালি অন্যরকম আর কি। তো এনিহাউ অলরেডি অনেকটাই 7:30 হতে যায়, তো তাড়াতাড়ি করে আমি কমপ্লিট করার চেষ্টা করব। এনিহাউ আমি ট্রাই করছি স্লাইডস। আমাকে বলবেন যদি কোনো সময় ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে আমাকে মোবাইলে বলে দিবেন, ঠিক আছে? ঠিক আছে। স্লাইড দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি আপনাদেরকে দেখতে পাবো না আর কি, পুরো স্ক্রিন হচ্ছে টক দিচ্ছি। একটু যদি কোনো কিছু হয় আমাকে তাহলে ফোনে বলে দিবেন আর কি। Actually, today I'm going to deliver actually my talk, upcycling of solid waste. বেসিক্যালি আমি স্টুডেন্টসকে বলছি যে আপনারা জানেন যে হোয়াট ইজ আ সলিড ওয়েস্ট। ডিফারেন্ট টাইপ অফ সলিড ওয়েস্ট অ্যাকচুয়ালি ডিফারেন্ট ক্যাটাগরাইজ আমরা করতে পারি সলিড ওয়েস্টকে, কিন্তু মেন যেটা হচ্ছে যে ওয়েস্ট, মানে বেসিক্যালি আমরা যখনই ওয়েস্ট বলতে যাই তখনই আমাদের মনের মধ্যে একটা আসে প্লাস্টিক ওয়েস্ট। সেই প্লাস্টিক ওয়েস্ট অ্যাকচুয়ালি দ্যার ইজ টু টাইপ অফ প্লাস্টিক ওয়েস্ট। এক হচ্ছে বায়োডিগ্রেডেবল and there is a non-biodegradable. So biodegradable actually plastics, জানতে যে there is no problem actually to use it, but for non-biodegradable plastics it is very difficult to handle it. কেন আমরা যদি non-biodegradable plasticsকে থ্রো করি তাহলে ওটা হচ্ছে 100 years লেগে যায় ওর হচ্ছে ডিগ্রেড হতে। And but যে নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক্স যদি আমরা থ্রো করি, সামটাইমস ইজ ডুইং এ ড্রেন, অ্যান্ড ড্রেন হওয়ার ফলে কি হচ্ছে না, যখন বর্ষাকালের সময় ড্রেন চোকড হয়ে যায় তখন হচ্ছে বন্যা। আমাদের হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ 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 শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কন্টিনিউ স্যার। আর নয় দ্যাট আবার যদি আমরা যদি প্লাস্টিক্সকে থ্রু করি, সামটাইমস আমরা দেখবেন যে রোডে অ্যাকচুয়ালি যে কাউ different animals can take as a food, and this plastic is stuck in the stomach and die. So basically যে ইকোসিস্টেম আমরা ওটাকে ধ্বংস করছি। নট অনলি দ্যাট, অনেক সময় যারা মর্নিং ওয়াক
যান, দেখতে পাবেন যে কিছু লেবার অ্যাকচুয়ালি ওই যে প্লাস্টিকগুলোকে এক্স সাথে করে ওরা জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু if you burn the plastics, there were many actually, the toxic gases will be involved, like carbon dioxide, carbon monoxide, dioxin. So, and they pollute the environment. And know that actually during processing the polymer, যখন পলিমারটা প্রসেস হয় তাতে ডিফারেন্ট টাইপ অফ মেটালস actually টক্সিক মেটাল ইউজ করা হয়। অ্যান্ড সেই মেটালস যখন ইউজ করা হয়, যখন আমরা প্লাস্টিককে থ্রো করি তখন কি হয় না, স্লোলি দিস মেটাল অ্যাকচুয়ালি, দ্য টক্সিক মেটাল অ্যাকচুয়ালি স্লোলি লিচিং আউট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউট দ্য এনভায়রনমেন্ট। সেই জন্য কি হচ্ছে না, যে প্লাস্টিক্স there is a huge problem actually. And nowadays, all of our actually world is facing the problem. কিভাবে actually first, the collection, segregation and upcycling is a 3-step, and it is very difficult. क्योंकि जो पॉलीथीन हम लोग यूज कर माने whatever actually we are using the polythene, the thickness. Already actually India government banned the thickness of the polyethylene. There is a 120 micron, below 120 micron. So questions may be arise. So below 120 micron plastics can only pollute the environment. No. One thing you can think about that, যে 120 মাইক্রনের নিচে যে পলিথিন ব্যাগ আমরা ইউজ করি সেটা হচ্ছে কি না, কালেকশন করা হচ্ছে ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড কালেকশনের পর হচ্ছে সেগ্রিগেশন ডিফিকাল্ট হয়ে থাকে। সেই জন্য আমরা কালেকশন করতে পারি না, অ্যান্ড সেই জন্য এই প্লাস্টিকগুলো এনভায়রনমেন্টকে পলিউট করছে। But there is actually a lot of disadvantage. But even though you can see that every year the 10 থেকে 11% the production of the plastic is increasing. Why? Because of plastic can be used in everywhere, and because of the plastics, our daily life may easy actually. Without plastics, বাড়িতে দেখবেন যে যদি আমাদের প্যারেন্টস কখনো মার্কেট যায়, প্লাস্টিক ইউটেন্সিলস, প্লাস্টিক বোতলস সবই হচ্ছে কিনে ঘরে নিয়ে আসে, অ্যান্ড দেখতে পাবেন যে পুরো ঘরে যে ড্যাম হয়ে আছে প্লাস্টিক্স, বিকজ দ্য কস্ট অফ দ্য প্রোডাকশন actually, the production cost of the plastic is very less, and durability very high, and easy processing, and because of the plastics can be used everywhere, and that's why. But the problem is that when you can throw it, that is the issues. So plastic is not an issue created by us. हम लोग की प्रॉब्लम क्रिएट करते हैं যে প্লাস্টিক্স আমরা ইউজ করার পরে সেটাকে আমরা থ্রো করে দিই। जो মেইনলি স্টুডেন্টসরা যে চিপস প্যাকেট, ডিফারেন্ট অ্যাকচুয়ালি প্যাকেট, যে মানে চিপস খেয়ে দিয়ে কি করেন না, থ্রো করে দেন, কোথাও দেখার দরকার নেই, যেখানে খুশি থ্রো করে দেন। বেশি থ্রো করে কোথায় না, লেক,
যে আমাদের পন্ড বিভিন্ন জায়গায় আমরা থ্রো করে দিই। বাট if you can throw it, the fish or like animals can take the plastic as a food and take the stomach and die. There are tortoise, I'm thinking tortoise যে প্লাস্টিক as a food খাচ্ছে, and সেই জন্য ধীরে 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 tortoise হচ্ছে কমে যাচ্ছে, and that's why basically you can destroy our ecosystem. But plastics, what is actually plastic? Plastic is basically polymer. আমরা জানেন poly means many and mar means units. So ethylene কি হচ্ছে CH2 double bond CH2, right? And just like the powder form, there is no strength. But a ethylene unit, the n number of ethylene unit can add each other and they can form polyethylene. And this polyethylene strength, mechanical strength, very high. And not only that, if you can throw the polyethylene, it will be taken near about 100 years to degrade it. But basically, this polymer, this is a backbone This is the backbone of the polymer, And this backbone of polymer, there is a carbon. It is a carbon দ্বারা ওই ব্যাকবোন হচ্ছে পুরোটাই কার্বন। And now that there is a many technologies in India, in the world also. That is the plastics to crude oil, basically plastic to crude. They have developed the plastic to crude oil, but that time they neglect this carbon. And আমরা কি করেছি, this carbon কে কনসিডার করেছি, and এই কার্বন থেকে আমরা ভ্যালু এডেড প্রোডাক্ট বানিয়েছি, সেটা আমরা দেখাবো। তো এটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ পলিমার্স। হ্যাঁ, so mainly actually question be arised, the plastic is blessing or curse, because that there is a lot of advantages and there is a lot of disadvantages. But even though actually plastics can be used, everywhere, infrastructure, agriculture, automotive packaging, textile fiber, electronics, everywhere we can use the plastics. So this is actually the Nainital area, and Nainital area actually আমরা জানেন যে Nainital হচ্ছে famous because of the lakes. There is 9 lakes. There is actually beauty of Nainital, but you can see there is a lot of plastics dammed in here and there. So how we can remove these plastics from our environment? So definitely we need to develop something new technologies. So only can solve this problem, otherwise it is very difficult. আমাদেরকে কয়েকটা রিপোর্ট আমি দেখাচ্ছি, দেখুন যে ওয়েস্ট প্লাস্টিক কিভাবে প্রবলেম ক্রিয়েট করে। এই যে কাউ, actually that 2021 in Faridabad, there are about 71 kg of waste, including plastics, often from the cow's stomachs. Definitely the cow and their baby died later. So near about 5 million cows from Indian cities. So you can think about that. If they can eat the plastic and then die, so that is a big issue. So how we can solve it? Now that another actually reports, the microplastics found in fish of Olakananda River. Actually, আমরা জানেন শুনেছেন যে in South scientist
প্লাস্টিক ইউজ করছে রোড কনস্ট্রাকশনের জন্য। Not that because of that also he received the Padma Shri Award. But you can think about that. If you can use the plastic as a road construction, initially it is, যে দারুণ খবর, মানে খবর যে প্লাস্টিক ইউজ হয়ে যাচ্ছে, বাট আফটার সাম ইয়ার্স because of the friction, the plastics come out as a microplastics. So microplastics, what is the microplastics? The size, the 1 to 5 micron plastics. And আমরা জানেন যে COVID-19 যুগ, আমরা ওটা অলরেডি পেরিয়ে এসছি, বাট এই মাইক্রোপ্লাস্টিক্স it is very difficult to overcome microplastics. Microplastics is all actually in our body also. You can find a microplastics. I will show you. Yeah, this is, you can see that microplastics have invaded every pregnant woman's uterus, and you can see this is actually 2024 they published a paper. You can see that there amount there was 6.5 to 790 micrograms per gram of tissue. So it is huge. So how the actual microplastic damage actually knowledge that this is another report. You can see microplastics found this is the stomach, brain, blood, everywhere you can find the microplastics. And not that, you can see the এখন এক রিপোর্ট, নতুন রিপোর্ট অ্যাকচুয়ালি আমরা হচ্ছে মাইক্রোপ্লাস্টিকের কাজ করছি। এখানে যতগুলো লেকে হচ্ছে মাইক্রোপ্লাস্টিক পাচ্ছি। নট দ্যাট আমরা যে ওয়াটার খাচ্ছি, সেই ওয়াটারে হচ্ছে মাইক্রোপ্লাস্টিক্স। So this is huge problem. So how we can overcome from the plastics and also from microplastics? আরেকটা আমি ভিডিও দেখাচ্ছি, আমাকে বলবেন ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা ডক্টর কীর্তি? হ্যাঁ বলবেন। এটা হচ্ছে হিমাচলে একটা নদীতে, ওই নদী থেকে যে ওয়াটার অ্যাকচুয়ালি সাপ্লাই টু দ্য নিয়ারার ভিলেজেস as a drinking water, but during monsoon you can see what happened actually. Actually the Himachal Solan, yeah, this is, you can think of that, this is all our plastic waste. These are plastic. So you can think about how plastic pollutes the water. তো দেখতে পেলেন কিভাবে যে প্লাস্টিক নদীর যে ওয়াটারকে কিভাবে পলিউট করছে। আবার এই ওয়াটার যদি আমরা খাই, এই ওয়াটার, তাই ডেফিনেটলি যে মাইক্রোপ্লাস্টিক্স will come with this water, and this is a cause for the actual cancer. So then actually in India near about 26,000 ton plastic is generated per day, and out of 26,000 ton, only 60% actually plastics collect হচ্ছে। টোটাল প্লাস্টিক্স যে জেনারেট হচ্ছে নিয়ার অ্যাবাউট 26,000 ton, out of 26,000 ton
only collection হচ্ছে 60%. And this 60%, out of this 60%, only 60% can be recycled. So you can think about that, how much actually plastics uncollected and it's non-recyclable. And if you can think about it, if you can compare the top 10 cities actually, that Delhi is the first, Delhi, Chennai, Kolkata, Mumbai. So the plastics more. And basically, out of actually all the plastics, you can see about that there is near about the HDP and LDP. HDP means high density polyethylene and low density polyethylene, almost 76%. PET, the water bottle, যেগুলো আমরা ইউজ করছি, PET water bottles, that's only 3%. Polystyrene, the 10%, PP 7%, PVC, polyvinyl chloride. Actually, it is very difficult, Other plastic we can recycle easily, but PVC is very difficult to recycle. Because if you can use the PVC, there is a toxic gases, closing gases will be evolved, and it is very difficult to control it. But recently, actually, we are working on PVC plastics. So basically, how we can recycle. Actually, there is three methods. This kind of waste plastics. It goes to mechanical, a chemical, a thermal. So mechanical means যে প্লাস্টিক অথবা পলিথিন, পলিপ্রোপিলিন, যে প্লাস্টিকগুলো আমরা নিচ্ছি সেগুলোকে গ্রাইন্ড করছি, করে মেল্ট করে অন্য শেপ আদার প্রোডাক্ট আমরা তৈরি করছি। So this is also the slightly costly method. Chemical method means we can change the chemical formula. Whatever the actual polymer we can use it, we can change the chemical formula to produce another monomer. And another method is thermal. Thermal means that is we can heat up the plastics and burn the plastics basically. But in India, already banned the incinerator. So we cannot use incinerator to burn the plastics. That's why there is another method. This is the pyrolysis. And in the pyrolysis method, you can use it to heat up the plastics with an inert environment. And this inert environment, so in that case, the toxic gases not coming to outside the environment and pollute the environment. So basically, actually, we can use thermal methods. And other, actually plastics we can use for the landfilling. But for the landfilling, if we can use the plastic for the landfilling, যে জমিতে আমরা landfilling করছি, তাতে কি হচ্ছে জমির যে production actually, whatever, you can use for the rice field or others, so also you can damage it. So landfilling is not a solution. So this is mainly actually you can do the upcycling of the plastics. So this is basically our vision. যে কিভাবে আমরা গ্রিন টেকনোলজিস ডেভেলপ করব and upcycling the solid actually waste materials for waste to wealth. Actually আমরা value added product বানাতে পারবো. So why not? Actually this is our dream. Why not we can develop the green cities?
You can remove all actually, the plastics. So this is actually our objectives. Synthesis of graphene-based material. So what is actually graphene? আপনারা জানেন যে পেন্সিল লেড, আই হোপ যে পেন্সিল লেড জানেন, অ্যান্ড পেন্সিল আমরা যখন লিখি অ্যাকচুয়ালি যে লেখার যে এগুলো যে থিকনেস, there is actually more than 1,000 layers are there. So two scientists from Manchester University, Professor James and Professor Novoselov, they use Scotch tape. Scotch tape ke pull in and pull out. So তারা একদম সিঙ্গেল লেয়ারে গিয়েছিল. So this single layer name is the graphene. So graphite too, we can develop the graphene, right? And this graphene actually basically sp2 hybridized honeycomb structure. But why the graphene is important? Actually, these two scientists discovered graphene in 2004, and they got a Nobel Prize 2010. So within 6 years, they got a Nobel Prize. Why? The graphene, the mechanical property, স্টিলের থেকে বেশি, and conductivity কপারের থেকে বেশি. And the graphene actually can be used everywhere. एक minute. Hello. 401. Sorry. And so এই গ্রাফিন থেকে যখন গ্রাফিন রোল ফর্ম করছে সেটা একে বলা হচ্ছে কার্বন ন্যানোটিউবস, the single wall, double wall, and many actually multi-wall carbon nanotubes. And basically actually graphene is a mother of graphites. From graphene we can the carbon nanotubes, fullerenes এগুলো বানাতে পারে. And graphene actually can be used everywhere, but problem is that graphene cost is very high. এই যে সিঙ্গেল ওয়াল সিঙ্গেল লেয়ার অ্যাকচুয়ালি গ্রাফিনের যে কোয়ালিটি এটা লেয়ারের উপর ডিপেন্ড করছে. সিঙ্গেল লেয়ার মিনস হাই কোয়ালিটি অফ গ্রাফিন. সো দিস অ্যাকচুয়ালি হাই কোয়ালিটি অফ গ্রাফিন কস্ট অ্যাবাউট 1 gram $1,000. And this graphene actually can be used. This actually single layer graphene can be used in a electronics purpose. There's Samsung mobile যে স্ক্রিন এতে গ্রাফিন ইউজ হচ্ছে. এই কস্টলি, অ্যান্ড এই জন্য ওটা হচ্ছে লিমিটেড অ্যাকচুয়ালি লিমিটেড ফর ইন্ডাস্ট্রিয়াল পারপাস. এতটাই কস্ট বেশি, কিভাবে ইন্ডাস্ট্রিতে ইউজ হবে, সেই জন্য হচ্ছে all scientists are trying to reduce the cost and bulk production. কিভাবে বাল্ক প্রোডাকশন করতে পারবে, বাল্ক প্রোডাকশন করলে কস্ট রিডিউস হয়ে যাবে. But our target is why not we can develop the graphene from waste material. If we can use the waste material, so definitely we will reduce the cost of the graphene, and that is actually our target. আমি স্টোরি বলবো কিভাবে আমরা এটা করেছি. And these are the graphene properties, যদি আমরা দেখি আগে দেখি যে আর্লিয়ার অ্যাকচুয়ালি ম্যাটার এই যে স্টোন এজ, ব্রোন এজ, আয়রন এজ, স্পেস এজ, nuclear age, information age, and now actually the modern age, the graphene age. Whatever I told you earlier, the graphene can be used actually the display in the Samsung mobile. Graphene actually আমরা
ন্যানোর নাম শুনেছেন নিশ্চয়। গ্রাফিনে অ্যাকচুয়ালি যে লেয়ার, তার থিকনেস হচ্ছে 0.33 ন্যানোমিটার। 0.33 ন্যানোমিটার। তো একটা অ্যাকচুয়ালি ন্যানো কাকে বলছি, যার হচ্ছে যে কোনো একটা ডিরেকশন অ্যাকচুয়ালি এটা ন্যানো স্কেলে হবে। অ্যান্ড বেসিক্যালি হোয়াট ইজ ন্যানো? Students, do you know the nano? What is nano? Hello students. হ্যাঁ, আমাদের এখানে আর্টসের স্টুডেন্টই বেশি আর কি। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। তো ন্যানো হচ্ছে কি না, 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার বেসিক্যালি আমরা বলতে চাচ্ছি। আর যদি আমরা স্কেলে বলি 10⁻⁹ মিটার। তো এনি হাউ, অ্যান্ড এখানে আমরা একটা কি ন্যানো সায়েন্স অ্যান্ড ন্যানো টেকনোলজি। ন্যানো সায়েন্স মিনস this, if we can study this material actually in the nano range, and nanotechnology যদি এই ম্যাটেরিয়ালসকে আমরা ইউজ করে কোনো প্রোডাক্ট ডেভেলপ করি, সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ন্যানো সায়েন্স অ্যান্ড ন্যানো টেকনোলজি। আমরা অ্যাকচুয়ালি কাজ স্টার্ট করেছিলাম, এটা একটা স্টোরি আছে যে আমি এখানে জয়েন করেছিলাম 2014 হচ্ছে, আবার আমি চলে গেলাম ইউএস। 2015 এসেছি, অ্যান্ড 2015 মানে বেসিক্যালি আমি ল্যাব স্টার্ট করেছি 2015। বাট আপনারা জানেন যে এখানে প্রজেক্ট পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট ফ্রম দ্য স্টেট ইউনিভার্সিটি বেসিক্যালি। তো ওই টাইমে আমি প্রজেক্টও লিখেছিলাম একটা অন্য কাজের উপরে, ডিফেন্স দিতে গেছিলাম। ডিফেন্সে চেয়ারম্যান ছিলেন, বললেন যে এ কাজ তুমি ওই ইউনিভার্সিটি থেকে করতে পারবে না, সেই জন্য আমরা ভেরি ডিফিকাল্ট। আমি বললাম যে যদি আপনি প্রজেক্ট না দেন তাহলে আমি ডেভেলপ করবো কি করে, কিন্তু বেসিক্যালি ওরা দেয়নি। তখন আমরা ভাবলাম যে উই হ্যাভ টু ডু সামথিং নিউ অ্যান্ড নোবেল। তো একদিন ল্যাবে গেছি, অ্যান্ড দিস ল্যাবে হচ্ছে প্লাস্টিক্স, কেউ মানে প্লাস্টিক্স জ্বালিয়েছিল এনি হাউ, অ্যান্ড সেই প্লাস্টিক্স থেকে ব্ল্যাক কার্বন আসছে। সেই থেকে আইডিয়া এলো আমাদের যে why not we can develop the graphene from this black carbon. Whatever actually we thought, next day মার্কেট গিয়ে এই যে রিয়েক্টরটা দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট অনলি 5,000 রুপিস খরচা করে রিয়েক্টরটা